আসসালামু আলাইকুম। আমরা অর্থনীতিবিদ যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতের অমর্ত্য সেন, বাঙালি সন্তান, পশ্চিমবঙ্গে যার জন্ম, তিনি বলেছেন যে ভারত কোনো হিন্দু রাষ্ট্র নয়। কারণ তার এই বক্তব্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাম্প্রদায়িক যে বিভাজন, সেই বিভাজনের মধ্য দিয়ে একটি দেশ কখনোই একটা ঐক্য স্থাপন হতে পারে না। এবং সেখানে অনেকগুলো প্রদেশ আছে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি মিলিয়ে। তাই ঐক্যবদ্ধ অবস্থায় যদি থাকতে হয়, সেখানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই উচিত। এবং সেটাই 1947-এর স্বাধীনতার পর থেকে নেহেরু এবং তার পরবর্তী পর্যায়ে যারা এই শাসক ছিলেন, তারা গণতান্ত্রিক ভারতকে এগিয়ে নিয়েছেন এবং একটা অসাম্প্রদায়িক ভারতকেই তারা প্রাধান্য দিয়েছেন। কারণ অসাম্প্রদায়িক ভারত যদি না হয়, তো বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে একটা উত্তেজনা থাকবে, উদ্বিগ্নতা থাকবে, সেখানে উগ্রতা দেখা দিবে, সেখানে দাঙ্গা মারামারি এগুলো হবে। তখন একটি দেশ সেভাবে এগোতে পারে না। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে পৃথিবীর সব ধর্মের লোকই বাস করে, কিন্তু সেখানে কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। ফ্রান্সেও তাই, এরকম অনেকগুলো দেশে, ইউরোপেও তাই। তাই ধর্মভিত্তিক একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে যদি অন্য ভাষাভাষী কিংবা অন্য ধর্মের লোকেরা বসবাস করে, সেখানে যদি একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচিত করতে হয়, সেটা কিন্তু আসলে খুব দুর্ভাগ্যজনক। এবং সেই রাষ্ট্রটা কিন্তু একসময় খুব নড়বড় হয়ে যায়, তার শক্তি অনেকটা ক্ষীণ হয়ে যায় এবং বিভিন্ন গোষ্ঠী কিংবা বিভিন্ন ধর্মাবলম্বী তখন তারা বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা তখন খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য হয়তো তিনি বলেছেন যে ভারত কোনো হিন্দু রাষ্ট্র নয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যে কথা বলেছেন, এবং তিনি তার প্রমাণ হিসেবে বলেন যে সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, সেই লোকসভা নির্বাচনে বিজেপির যে একটি লক্ষ্য ছিল, তাই বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তার জোটের মাধ্যমে ক্ষমতায় এসছে। আর বিরোধী যে দলগুলো ছিল, ইন্ডিয়া জোট, তারা কিন্তু ভালোই করেছে, মন্দ করেনি, তারা গিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের মানুষ একটা হিন্দু রাষ্ট্র চায় না, এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে না, ভারতের লোকজন সব ধর্ম মতের লোকেরা, সব ভাষাভাষীর লোকেরা একসাথে তারা একটি মালার মতো থাকতে চায়। এই কথাটি হয়তো অমর্ত্য সেন কিন্তু বোঝাতে চেষ্টা করেছেন। এবং তিনি এই কথাও বলেছেন যে অমর্ত্য সেন বলেছেন এই যে বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছেন, কিন্তু ওই মন্দিরের এলাকায় কিন্তু তিনি হেরে গেছেন। তো সেখানে তিনি বলেন যে ভারতবর্ষকে হিন্দুত্বের নিরিখে দেখাটা ভুল। যদি হিন্দুত্বের নিরিখে দেখা হয়, তাহলে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসুর দেশে এটা একটা কলঙ্ক, এটা হওয়ার কথা না। এবং তিনি অভিযোগ করেন যে বিজেপি সরকার বিরোধী দলকে বিনা বিচারে আটকে রাখেন, তারপরে কথা বলার অধিকার সংকুচিত করে ফেলেন, তারপরে প্রচার মাধ্যম, মিডিয়া এবং সংবাদপত্র, সেগুলোর উপরেও কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেন। তো সেই ক্ষেত্রে এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আসলে খুবই ভয়ানক একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য। কারণ ভারত পৃথিবীর মধ্যে একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটি মহান ভারত হিসাবেই আমরা সবাই এটাকে চিহ্নিত করি এবং চাই যে একটি মহান ভারত মাথা উঁচু করে দাঁড়াক এবং মানবতার বাণী সারা পৃথিবীতে প্রচার করুক এবং পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে থাকুক। যেহেতু আমরা প্রতিবেশী দেশ, আমরাও গর্ব করব যে পৃথিবীর রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে ভারত। এটা আমাদের একটি অহংকার, কারণ প্রতিবেশী দেশ হিসাবে আমাদের এটি গর্ব করার মতন। তাই আমরা চাই যে ভারত যেমন নিজে গণতন্ত্রের চর্চা করবে, তার আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলো তো যাতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুশাসন কায়েম হয়, সেদিকেও তাদের নজর দিতে হবে। কারণ প্রতিবেশী দেশগুলোতে যদি অগণতান্ত্রিক ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু সেটা ভারতের জন্য ক্ষতিকর। এবং ভারতের সরকারের উচিত প্রতিটি প্রতিবেশী দেশের সাথে সৎ, প্রতিবেশী সুলভ আচরণ করা, বড় ভাই সুলভ আচরণ না করা। কারণ
এর ফলে দেখা যাবে যে একটা ভুল বোঝাবুঝি হবে ছোট দেশের সাথে বড় দেশগুলো। যেমন মালদ্বীপে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, সেখান থেকে ইন্ডিয়াকে তারা অনেকটা আউট করে দিয়েছে, সেখানে চীন ঢুকে গিয়েছে। তার মূল কারণ কি? মূল কারণ হলো যে প্রতিবেশী দেশের সাথে সরকারের সাথে নয়, জনগণের সাথে ভারতের সম্পর্ক রাখা উচিত। জনগণের সাথে যে সম্পর্ক রাখে, সে যে সরকারই আসুক না কেন, তখন সেই সরকারই ভারতকে সহযোগিতা করবে। আর যদি সেটা না হয়ে একপাক্ষিক হয়, তাহলে ভবিষ্যতে যদি কোনো সরকার আসে, তাহলে যে সমস্ত চুক্তি হবে, যে সমস্ত সুযোগ সুবিধা আসবে, সেগুলি কিন্তু ওই নতুন যে পার্টি ক্ষমতায় আসবে তারা সেটা নাও মানতে পারে। তখন তাদের সাথে, ভারতের সাথে তখন ওই রাষ্ট্রের একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে। তাই আঞ্চলিক দ্বন্দ্বটা সবসময়ের জন্য মানে সুখকর নয়। কেননা আঞ্চলিক দ্বন্দ্বের কারণে দেখা যায় যে অন্য বৃহৎ রাষ্ট্রগুলো এখানে এসে দুর্বল রাষ্ট্রকে মানে সহায়তা করে এবং বড় দেশের সাথে সেগুলো তারা যুদ্ধ করে। যার দরুন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা কিন্তু আজকে সেই পর্যায়ে চলে গেছে যে ইউক্রেনকে রাশিয়া নিজের দেশ মনে করেছে এবং সেখানে আক্রমণ করেছে। এটা যে কত বড় ভুল, রাশিয়াকে কত বড় ক্ষতি করছে, সেটা কিন্তু আমরা দেখছি। কারণ সেখানে আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, তাদের সাহস যোগাচ্ছে। কিন্তু একা রাশিয়া তার সাথে মোকাবেলা করে অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই সাথে সাথে আরেকটি জিনিস হলো, রাশিয়ার মানুষের যে খুব একটা স্বস্তিকর আছে তা না। রাশিয়ার মানুষ হয়তো শাসনের সিস্টেমের কারণে সেগুলো মানতে বাধ্য হচ্ছে, কারণ সেখানে একদলীয় একজন লোকের শাসন। তাই সেখানে গণতান্ত্রিক কোনো আচরণ নেই বিধায় তার বাদ প্রতিবাদ করতে পারে না। কিন্তু যদি ইউক্রেনের সাথে যদি রাশিয়া যদি সৎ ব্যবহার করতো, ভালো প্রতিবেশী সুলভ আচরণ করতো, নিশ্চয়ই এই সংকটটা সৃষ্টি হতো না। কিন্তু জোর করে সেই অঞ্চল, তার একটি দেশের একটি অংশ দখল করে নেওয়া, এটা তো কোনোভাবেই আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে না। ঠিক একইভাবে যে বড় দেশগুলো ছোট দেশের প্রতি সমীহ করবে, তাদের ভালোবাসবে, তাদের থেকে সুবিধা আদায় করবে এবং তাদেরও সুবিধা দেবে, এটাই। তো অমর্ত্য সেন হয়তো সেই দিকগুলি বোঝাতে চেষ্টা করেছেন যে ভারত একটা হিন্দুত্ববাদী দেশ নয়, ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, যে পৃথিবীর মানুষকে পথ দেখাবে গণতন্ত্রে। তাই আমরাও চাই যে একটি গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারত তার মহিমা প্রকাশ করবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। ধন্যবাদ।